মাটি ও মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক হল কৃষক, যা আমাদের বেঁচে থাকার মূল ভিত্তি। দেশের অর্থনীতি ও সমৃদ্ধির পেছনে কৃষকদের অবদান অপরিসীম। কৃষক ও কোদালের মেলবন্ধনেই প্রকৃতি থেকে সোনা রঙের ফসল আমাদের ঘরে ওঠে। কোদালের প্রতিটি কোপে যেমন মাটি আলগা হয়, তেমনি কৃষকের বুকে লুকিয়ে থাকে আশার বীজ। উদ্ভিদ প্রজনন, মাটি পরীক্ষা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিজ্ঞানসম্মতভাবে সারা বছর বৈজ্ঞানিক উপায়ে সবজি উৎপাদন করে সফলতার নজির গড়েছেন বিশালগড় এগ্রি সেক্টর সিপাহীজলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধীন গোপীনগর গ্রাম পঞ্চায়েতের প্রগতিশীল কৃষক রাজদীপ কর। বিজ্ঞানসম্মতভাবে সবজি চাষে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারকে কাজে লাগিয়ে কম জমিতে ও অল্প খরচে সর্বোচ্চ ফলন পাওয়া সম্ভব হয়, যার উজ্জ্বল দৃষ্টান্ত গোপীনগরের কৃষক রাজদীপ কর। পরিশ্রম, অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তিনি তার 7 কানি জমিতে বিভিন্ন সবজি যেমন কারকল, বেগুন, চালকুমড় ও মরিচ চাষ করে সাফল্যের নজির গড়েছেন। বিভিন্ন ধরনের সবজি চাষ করে তিনি আজ জেলার অন্যতম সফল কৃষক হিসাবে পরিচিতি লাভ করেছেন। প্রতি বছর তিনি তার শুধু মরিচ বাগান থেকেই 7 থেকে 8 মণ মরিচ উৎপাদিত করেন। এই মরিচ বাজারে পাইকারি দরে বিক্রি করে থাকেন। পাইকাররা সরাসরি তার বাগানে এসে উৎপাদিত মরিচ সংগ্রহ করে থাকেন। সিপাহীজলা কৃষি বিজ্ঞান দপ্তরের সহযোগিতায় বৈজ্ঞানিক পদ্ধতিতে সবজি চাষ করে তিনি আজ প্রগতিশীল কৃষক। তিনি বিজ্ঞানসম্মতভাবে চাষ করে কিভাবে সফলতা অর্জন করেছেন এবং ধাপগুলি যদি আমাদেরকে বিস্তারিতভাবে বলেন। বিশালগড় কেবিকের যে উৎপল স্যার, উনি আমাকে প্রচুরভাবে গাইড করেছেন যে কীভাবে জৈবিক পদ্ধতিতে রাসায়নিক সারটা কম ইউজ করে কীভাবে করা যায়, সব দিকে আমাকে হেল্প করেছেন। এবং জীবামৃত এবং জৈব সার, যেমন এই আমার ভার্মিকম্পোস্ট সার, এইসব দিয়ে আমি চাষটা করেছি। মোটামুটি চাষ করার ফলে তো মোটামুটি আমার গাছ ভালো। এখন আমার প্রায় 6 নম্বর হারভেস্টিং চলছে। স্যার যেহেতু আমার গাইড করেছে, তার জন্য আমি মরিচটা এবার 1 কানি 5 ঘন্টার মতন করেছি। আচ্ছা, এখন তো 1 কানির মধ্যে করেছেন। এর আগে যে মরিচ চাষ করতেন, সেই তখনকার তুলনায় এখনের মধ্যে আপনার ফলনের মাত্রা কীরকম? খুব ভালো, খুব ভালো। আগের তুলনায় এখন খুব ভালো। গাছেরও মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও ভালো। তারপরে যে আগে যে একটা ঢাউলি মিলিকে একটা রোগ ছিল, গাছটা ঢলে পরে মারা যেত, কারণ এই রোগটা প্রায় নেই। মরিচ চাষের পাশাপাশি আপনি বেগুন চাষ করছেন বা অন্যান্য চাষ করছেন, এগুলি করার জন্য বিশালগড় কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আপনাকে কিভাবে সাহায্য করেছে? প্রথম কথা হচ্ছে আমাদেরকে গাইডনেসটা করছে ওরা কীভাবে, মানে জীবামৃতটা কীভাবে বানাতে হবে, আমার কম্পোস্ট সারটা কীভাবে কতদিন পরে এটা তৈরি হচ্ছে বা হবে, এটা এই সম্বন্ধে আমরা ভালো গাইডনেস করছে। তারপর কোন সময় কোন রোগ, কেবিকের স্যার, বিশেষ করে উৎপল দে স্যার, উনি এসে আমার প্রতি মাসে একবার আসেন বা 15 দিন অন্তর আসেন, এসে একবার গাইড করেন, দেখে যান গাছের কী সমস্যা আছে, কী আসে বিষয়। তখন কী যে সমস্যার, যদি সমস্যা থাকে সমস্যার কথা বলে এবং কীভাবে প্রতিকার করবো তার কথাও বলে। তো ওনার গাইডনেসে আমি এখন ভালোই করছি। আগামী দিনে আপনি মরিচের পাশাপাশি আপনি কী চাষ করতে চান? বিশেষ করে মরিচটা তো আমার প্রধান ফসল। মরিচ, বেগুন, তাদের সব কিছুই করি আমি। শসা আছে বর্তমানে, কাঁকরোল বিক্রি করছি, চালকুমড় বিক্রি করছি, তারপর আপনার বেগুন বিক্রি করছে, নতুন করে লেগেছে, করছি ভালোই। আপনার বাড়ি থেকে আপনাকে কে সাহায্য করছেন? ফুল অ্যান্ড ফাইনাল বলতে তো আমার ফ্যামিলি তো আছে। আমার বিশেষ করে আমার বাবা নেই, বাবা মারা গেছেন 2018 সনেই। তো আমার বিশেষ করে মা, প্লাস আমার বৌদি, আমার সহধর্মিনী, তো সবাই হেল্প করছে, প্লাস ভাই, সবাই আমার হেল্প করে। আপনার মতো এই গোপীনগর পঞ্চায়েতে আর কতজন কৃষক আছে যারা বিজ্ঞানসম্মতভাবে চাষ করছেন? বিশেষ করে বিজ্ঞানসম্মতভাবে চাষ করছে আমরা মোটামুটি, এখানে কৃষক আছে মোটামুটি প্রায় 15-20 জন। বিশেষ করে আধুনিকতার মধ্যে যেই মালচিং পেপারটা, এটা আমি 2018 সন থেকে আমি ব্যবহার করছি। 2018 সনে আমি তরমুজ করেছিলাম, তখনও ভালো করেছিল। বিশেষ করে তখন আত্মা প্রকল্পে বিশালগড় সেক্টর আন্ডারে ওরা হেল্প করেছিলেন আমাকে। তো তখন থেকে আমি মালচিং পেপার ব্যবহার করেই আমি সব কৃষিতেই, যেমন কাঁকরোল বলুন, বেগুন বলুন, আমার শসা বলুন, তাছাড়া চালকুমড় বলুন, যাই করি আমি ম্যাক্সিমাম 100% আমি 100%ই আপনার মালচিং পেপারের। আপনি কি বাজারে গিয়ে বিক্রি করেন নাকি পাইকার আপনার বাড়িতে আসে? কিছু পাইকার বাড়িতে আসেন,
তারপরে আমি আমার বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি। এই যে বিক্রি করছেন, যে এতে আপনার আগের তুলনায় এখন আপনার আয় কীরকম হচ্ছে? হ্যাঁ, আগের তুলনায় আমি ভালো আছি এবং ভগবানের কৃপায় ভালোই আছি, ভালো হচ্ছে। হ্যাঁ, আমার আর্থিক অবস্থা আগের থেকে মোটামুটি সচ্ছল হয়েছে। আপনি অন্যান্য কৃষকদের, যারা পিছিয়ে পড়া কৃষক আছে, যারা কাজ করতে চায় না এরকম জমিতে, তাদেরকে আপনি কি বলতে চান? এটাই বলবো যে সবসময় আধুনিকতার সঙ্গেই তুমি আপনারা চাষবাস করুন, বিশেষ করে মালচিং পেপার, যে জীবামৃত সার, জৈব সার, এগুলোর দিকে একটু মানে আপনারা ইসে করেন, এগিয়ে আসুন। এইভাবেই চাষবাস করলে ভালো, গাছও ভালো থাকে, আমরা আমাদের শরীরও ভালো থাকে। রাসায়নিকটা যত কম ব্যবহার করবো ততই আমাদের জন্য ভালো। তাঁর এই উদ্যোগ শুধুমাত্র ব্যক্তিগত আয়ের ক্ষেত্রেই নয়, গোপীনগর এলাকার বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কৃষি হলো এমন একটি ক্ষেত্র যেখানে পরিশ্রম ও জ্ঞান থাকলে সফলতা নিশ্চিত। কৃষিতে বৈজ্ঞানিক পদ্ধতি ও সঠিক পরিকল্পনা অত্যন্ত জরুরি। কচি ঘাস আর গবাদি পশুর অবাধ বিচরণ, যা গ্রামীণ অর্থনীতির স্পন্দনের পাশাপাশি প্রকৃতির নির্মলতা প্রকাশ করে। আমাদের দেশে চাল কুমড়া চাষের জন্য সবচেয়ে উত্তম সময় হল ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস। তবে এখন সারা বছরেই চাল কুমড়া চাষ করা যায়। চাল কুমড়া গাছে প্রচুর ফুল ও ফল পাওয়া নির্ভর করে সঠিক পরাগায়ন এবং গাছের পুষ্টি এবং সঠিক বিজ্ঞানসম্মত পরিচর্যার মাধ্যমে। তাই তিনি খুব সহজেই চাল কুমড়া গাছে দ্বিগুণ ফলন পেয়েছেন। রাজদীপ কর তার কৃষি জমিতে সফলতার পেছনে রয়েছে সিপাহীজলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রতিনিয়ত সুপরামর্শ ও দেখভালের দায়িত্ব। কিভাবে জমিকে আরও বেশি ফলন বাড়ানো সম্ভব ও সারের সঠিক মাত্রা প্রয়োগ, এই সবটারই দায়িত্ব নিয়েছেন সিপাহীজলার কৃষি বিজ্ঞান কেন্দ্র, যাদের তত্ত্বাবধানে প্রতিনিয়ত কৃষকদের সঠিক পরামর্শ দিয়ে থাকেন। এই যে গোপীনগর পঞ্চায়েতে এরকম আর কতজন কৃষক আছেন যারা এই চাষের আওতায় এসছে? এখন ফার্মাররা যারা আছে, যারা কমার্শিয়াল ফার্মার, অনেকেই কি করছে এখন প্রাকৃতিক কৃষিটা করছে। কেননা এখন আমাদের যে অত্যাধিক যে সারের উপর যে নির্ভরটা, ওইটা কমিয়ে, কেমিক্যাল ফার্টিলাইজারটা কমিয়ে অনেক কৃষকরাই আছে যারা স্ব-উদ্যোগী হয়ে আমাদের সাথে জড়িত হয়ে বা ডিপার্টমেন্টের সাথে জড়িত হয়ে এই প্রাকৃতিক কৃষির যে কাজটা, এটাকে নিয়ে ছেড়ে অগ্রগতির দিকে যাচ্ছে। আচ্ছা, এই যে প্রাকৃতিক চাষ করার ফলে আপনারা যখন বিভিন্ন মাঠ পরিদর্শন করে আসেন বা কৃষকদের সঙ্গে আপনারা যোগাযোগ করেন, তাতে আপনাদের কি মনে হচ্ছে যে আগের যে চাষটার থেকে এখন চাষটা তারা কতটুকু ইন্টারেস্টেড, মানে কতটুকু আগ্রহী? এই যে লাইফস্টাইল একটা চেঞ্জ এসে গেছে, মানুষরা স্বাস্থ্যসম্মত হয়ে গেছে। মানুষরা এখন চায় না যে আমি কেমিক্যাল ডুবানো জিনিস খাবো। ওদের জন্য হচ্ছে গিয়ে প্রাকৃতিকভাবে একটু বেশি দাম হলেও আমরা যেই জিনিসটা আমাদের শরীরের জন্য হানিকারক হবে না বা অস্বাস্থ্যকর হবে না, ওই জিনিসটার জন্য কিন্তু শুধু শহরের না, গ্রামের লোকেরাও আজকাল সচেতন। কেননা এই কেমিক্যাল ফার্টিলাইজার, সেগুলো অ্যাপ্লিকেশান আমাদের কৃষক ভাইয়েরাই করে। তো ওই যে জিনিসগুলো থেকে বেরিয়ে আসার, যে ওদের মাইন্ডসেট চেঞ্জ করা, ওইটাই হচ্ছে গিয়ে আমাদের যে চেষ্টা। জীবামৃত একটি প্রাকৃতিক মাটির সার এবং ফসলের বৃদ্ধির বর্ধক। এটি অণুজীব সমৃদ্ধ একটি জৈব সার, যা মাটির উর্বরতা এবং ফসলের উৎপাদনশীলতা উন্নত করতে সাহায্য করে। সিপাহীজলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিষয়ক বিশেষজ্ঞরা গোপীনগর এলাকায় কৃষকদের জীবামৃত তৈরির পদ্ধতি ব্যবহার সময়ে সময়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন। আমাদের যে ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষি, এটা এই লাস্ট 2 বছর ধরে খুব প্রগতিভাবে আমরা এটা করছি, যাতে আমাদের রাসায়নিক সার ব্যবহার প্লাস যেটা কীটনাশক যেগুলো ব্যবহার হয়, এগুলো যাতে আমরা
কৃষকদের ক্ষেতে অনেকটা কমিয়ে আনতে পারি। এটার জন্য আমাদের যে বীজামৃত, জীবামৃত, ঘনা জীবামৃত, এগুলো কিছু কিছু টেকনোলজিস আছে যেগুলো ঘরের মধ্যে বা ক্ষেতের মধ্যে রিসোর্স যেগুলো অ্যাভেলেবেল আছে ওগুলোকে ইউজ করে আমাদের কৃষক ভাইয়েরা বানিয়ে সেরে ওদের ক্ষেতে যেমন স্প্রে করতে পারে। এটাতে কি হয়, মাটির যে উর্বরতা ওইটা বাড়ে। অত্যাধিক ফার্টিলাইজারের ইউজের জন্য আমাদের যে মাটিটা যে নষ্ট হচ্ছে বা দূষিত হচ্ছে ওইটাও অনেকটা কমে যায়। প্লাস ওদের যে রোগ পোকামাকড় যেটা নাকি দিনের পর দিন ওই সেম পেস্টিসাইডটা ইউজ করার পর কি হয়, ওরা রেজিস্ট্যান্ট গ্রো করে নেয়, ওই জিনিসটার থেকে ওটা ব্রেক চেন করে দেয়। তো এই জন্য আমরা প্রাকৃতিকভাবে কৃষি করে সেরে কৃষকদেরকে স্বাস্থ্যসম্মতভাবে কি করে কৃষিকাজ করবে, আরও লাভজনকভাবে করবে, ওইটা নিয়ে আমাদের এই প্রচেষ্টা। চলুন এখন জীবামৃতটা কিভাবে আমরা হাতে কলমে কৃষক ভাইদেরকে বানিয়ে সেরে দেখানো হয়, এরপর ওরা কি করে খেতে ওটাকে ব্যবহার করে আমরা ওটা এখন দেখে নিই একবার। চলুন। এটার জন্য যে প্রধান উপকরণগুলো আমাদের লাগে, প্রথমেই হচ্ছে গিয়ে গোবর, এরপর হচ্ছে গিয়ে গোচানা, এরপর আছে গিয়ে বেসন, আর আছে গুড়ের জল, আর আছে মাটি, যেটা আমরা সবটা এই একটা ড্রামের মধ্যে রেডি করে মিক্স করব, যেটা এইটার দ্বারা মিক্স করা হবে এই ডান্ডা দিয়ে। এরপর এটাকে 5 দিন ধরে আমরা এটাকে রেখে দেবো ঢাকা অবস্থাতে। এরপর এটাকে আমরা খেতে স্প্রে বা মাটিতে অ্যাপ্লাই করতে পারবো, যেটা আমাদের ক্ষতিকারক কীটদেরকে দমন করে দেবে। প্রথমে আমি আমার ভাইকে বলবো যে এই যে গোবরটা আছে এইটা আমাদের এই ড্রামটার মধ্যে ঢেলে একটু নাড়াতে হবে, এটাতে একটু জল রাখা আছে। এখানে আমরা 5 কেজি গোবর দিয়ে দিলাম। দিদি এটাকে এখন একভাবে করে আপনি নাড়ান। পরবর্তী পদক্ষেপে আমরা এই যে গোচানাটা যেটা আমরা রেখেছি ওই গোচানাটাকে এইটার সাথে মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এইটা যখন ভালোভাবে মিশ্রিত হয়ে যাবে, এরপর আমরা এই যে গুড়টাকে, যেটা 750 গ্রাম আছে, ওইটাকে যেটা জলে গুলে রেখেছি, এইটাকে এটার সাথে মিশিয়ে দেব। এটা যখন ভালোভাবে মিশ্রিত হয়ে যাবে, অল্প অল্প করে এই চানার গুঁড়া যেটা নাকি 750 গ্রাম রাখা আছে, এইটা আমরা এটার মধ্যে মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এইটা মেশাবার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম ক্লটিং বা এই না হয়, ভালোভাবে যাতে মিশ্রণটা তৈরি হয়ে যায়। এইটা ভালোভাবে মিশ্রিত হয়ে গেছে। এখন এটার মধ্যে আমরা যে মাটিটা রেখেছি 500 গ্রাম, এই মাটিটাকে এটার মধ্যে মিশিয়ে দেব। এইটা মোটামুটি 100 লিটারের জন্য তৈরি করার যা যা উপকরণগুলো আছে ওগুলো মিশিয়ে আমরা এই জীবামৃতটা রেডি করে নিচ্ছি আজকের এটার জন্য। এটা যখন মিশ্রণ করা হবে, একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে যে কোনো রকম গুটলি বা ক্লটিং যাতে না হয়, পুরাটা সবগুলো সামগ্রী যাতে মিশে সেরে একটা ইউনিফর্ম মিক্সচারের মতো তৈরি হয়, যাতে আমাদের যে জীবাণু যেগুলো আছে ওগুলো ভালোভাবে গ্রো করে এটাকে সঠিকভাবে তৈরি হয়ে যেতে পারে আমাদের এই জীবামৃতটা। এই যে আমরা যে জীবামৃতটা আজকে তৈরি করলাম, এটাকে 5 দিন পর্যন্ত এটাকে ঢেকে একটা ঠান্ডা জায়গাতে রাখতে হবে। সকালে ও বিকালে 2 বার নিয়মিতভাবে এটাকে ওই লাঠির সাহায্যে মিশ্রণটাকে ক্লকওয়াইজ ঘুরিয়ে এটাকে 5 মিনিট করে নাড়িয়ে এরপর এটাকে আবার ঢেকে রাখা হবে। 5 দিন পর আমাদের এই জীবামৃতটা খেতে ব্যবহারের জন্য একদম রেডি হয়ে যাবে। ওইটা খেতে যখন আমরা স্প্রে করব, এটারও একটা পরিমাণ আছে, 3 থেকে 5% আমরা এটাকে জলের সাথে মিশিয়ে এটাকে আমরা ক্ষেতের মধ্যে স্প্রে করে দেব, যাতে আমাদের যে বর্তমানের যে জীবগুলো আছে ওগুলো যাতে ভালোভাবে দমন হয়ে যায়, আর প্রাকৃতিকভাবে আমাদের যাতে ফসলগুলো খুব ভালোভাবে সমৃদ্ধ হয়ে বেড়ে উঠতে পারে। নিয়মিত জমি থেকে আগাছা পরিষ্কার এবং আগাছা দমনে মালচিং পদ্ধতি অত্যন্ত কার্যকরী। রাজদীপ কর তার মরিচ ক্ষেতে পলিথিন পদ্ধতি ব্যবহার করে আগাছা দমন থেকে শুরু করে ফলনের মাত্রা দ্বিগুণ করেছেন।
সবুজ পাতার ফাঁকে ঝুলে থাকা সারি সারি লাল সবুজ মরিচের সমাহার। প্রগতিশীল কৃষক রাজদীপ করের মরিচ খেতে পদচারণা যেন এক সাফল্যের সিঁড়ি। আধুনিক ও পরিবেশ বান্ধব পদ্ধতি ব্যবহার করে তিনি অবিশ্বাস্য সাফল্য দিয়েছেন। বিস্তৃত সবুজ মরিচের ক্ষেত, তার মাঝে লাল সবুজের সমারোহ। কড়া রোদের মাঝে কৃষক বধূরা যখন আঁচল কোমরে গুজে দল বেঁধে পাকা মরিচে সংগ্রহ করেন, এ যেন মাটির সাথে মানুষের গভীর সম্পর্কের এক মেলবন্ধন। সবুজ পাতার কোল থেকে তুলে আনা টুকটুকি লাল মরিচগুলো যখন উঠানে বিছিয়ে দেওয়া হয়, চারপাশের পরিবেশকে আরও প্রাণবন্ত, উৎসবমুখর করে তোলে। বৈজ্ঞানিক পদ্ধতিতে যে সবজি বাগান করা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মরিচ ক্ষেত, সামনে আছে বেগুন ক্ষেত, তারপর আছে আপনার চালকুমড়। কিভাবে আপনারা এই আমাদের যে কৃষক ওনাকে সাহায্য করছেন এবং এই বৈজ্ঞানিক পদ্ধতিতে এই যে চাষাবাদ যে এটার আপনি যদি বিস্তারিত ব্যাখ্যা করেন। আমাদের এই যে ক্ষেতটা জন্য যে বীজগুলো আমরা পেয়েছি, ওটা আমরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচারাল রিসার্চ মানে ICAR IIHR ব্যাঙ্গালোর থেকে আমরা পেয়েছি। বিজ্ঞানসম্মতভাবে কিভাবে কৃষকের আয় আরও বাড়ানো যায় সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টে কাজ করছি। প্রথমে আমি বলবো যে আমাদের যে কৃষক ভাই শ্রী রাজদীপ কর, উনি ভীষণ মানে কর্মঠ এবং আমরা যেটাই বলি সঙ্গে সঙ্গে উনি ক্ষেতে ওটা প্রয়োগ করে। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্ষেতটা খুবই সুন্দর এবং ওনার এখানে রোগ এবং পোকামাকড় অনেকটাই মানে প্রাদুর্ভাবটা অনেকটাই কম আছে বা সংক্রমণটা অনেকটাই কম আছে, তো যার কারণে উনি লাভের মুখটা অনেকটা বেশি দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি দেখি হেক্টর, যদি এক হেক্টর আমি মানে চিন্তা করি, এক হেক্টরে প্রায় আপনার 40,000-এর মতো আপনার পপুলেশন, প্লান্ট পপুলেশন থাকে। ওখানে যদি আমরা 50 সেন্টিমিটার এবং 50 সেন্টিমিটার প্লান্ট টু প্লান্ট এবং রো টু রো যদি ডিস্টেন্স আমরা লাগাই, মোটামুটি 40,000 গাছ পাওয়া যায়। এই 40,000 গাছ থেকে আমরা যদি এই যে IIHR যে ভ্যারাইটি, এটা অর্কা গগন, ওটা আমরা দেখেছি বিগত 2020 থেকে আমরা ট্রায়াল নিচ্ছি এবং এখন দেখছি যে মানে এই যে ভ্যারাইটিটা কৃষকরা পছন্দ করছে। কারণ হচ্ছে এটা উপর দিকে ধরছে, যেটাতে লেবার খরচাটা কমে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে এটা লাগানোর মানে পরে যে রোগটা একটু মানে কম আসছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে মেইন সমস্যা হচ্ছে যে সাদা মাছি বলি, যেটা হোয়াইট ফ্লাই, হ্যাঁ, ওটার জন্য মেইনলি বিভিন্ন ধরনের রোগ নিয়ে আসছে, যেমন লিফ কার্ল ভাইরাস, হ্যাঁ, ওটা নিয়ে আসছে। তো যার কারণে কৃষকরা অনেকটা মানে লোকসানের দিকে মানে দেখতে পাচ্ছে। তো যার কারণে আমরা বলছি যে যেগুলা রেজিস্ট্যান্ট ভ্যারাইটি বা টলারেন্ট ভ্যারাইটি, কারণ আমরা জানি যে মরিচ একটা ভেজিটেবলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে এবং প্রতিটা সবজিতে মরিচটা লাগে, তো মরিচের গুরুত্ব সবসময় থাকবে। তো যার কারণে এবং এখানে গোপীনগরে যারা কৃষক আছে, এরা প্রায় কৃষকই ছোট হোক বড় হোক মানে মরিচটা লাগাচ্ছে। তো এখানে আমরা মরিচটা লাগানোর পর আমরা প্রথমে যে নার্সারি প্রিপারেশন করেছি, ওটাতে যেমন জীবাণু সার যেটা আমরা বলি ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরেসেন্স, দুটো জীবাণু সার আমরা দিয়ে বীজটাকে শোধন করেছি। করার পরে যে জায়গাতে বীজতলাটা লাগাবো, বীজতলাটাকে আগে আমরা এগ্রিকালচার লাইম মানে কৃষিজ যে চুন আছে, হ্যাঁ, ওটা দিয়ে আমরা 21 থেকে 22 দিনের মতো রেখে দিয়েছি। রাখার পরে ওখানে আমরা যে সারটা প্রয়োগ করব মানে গোবর সার প্রয়োগ করব, এই গোবর সারের সঙ্গে ট্রাইকোডার্মা এবং সিউডোমোনাস যে জীবাণু সারটা আছে, ওটা আমরা 3 থেকে 4 কেজি 100 কেজি ভালো করে পচে যাওয়া গোবর সারের সঙ্গে মিশিয়ে আমরা 21 দিন ছায়াযুক্ত জায়গাতে রেখে দিয়েছি। 21 দিন পর ওই সারটাকে আমরা বীজতলাতে প্রয়োগ করেছি। তো প্রয়োগ করার পরে ওটা আমরা সারিবদ্ধভাবে মোটামুটি 5 থেকে 6 সেন্টিমিটার দূরে দূরে সারিবদ্ধভাবে আমরা বীজটাকে রোপণ করেছি। 25 দিন পরে বীজতলা থেকে চারাটা উঠিয়ে আমরা মূল জমিতে লাগিয়েছি।
তো এই মূল জমিতে লাগানোর আগেও আমি এই যে জমিটা তৈরি করার সময় যখন প্রথম চাষ দিয়েছি তখন আমরা চুনটা ব্যবহার করেছি। চুনটা আমরা ব্যবহার করি 500 কেজি প্রতি হেক্টর, মানে সোয়া ছয়কানিতে 1 হেক্টর, মোটামুটি 80 থেকে 84 কেজির মতো মানে চুন আমরা 1 কানি হিসাবে আমরা দিয়েছি। তো দেওয়ার পরে ওটা আমরা মোটামুটি 20 থেকে 21 দিন রেখে তারপরে আমরা মূল জমিতে চারাটাকে রোপণ করেছি। চারাটা রোপণ করার পূর্বে চারাটা উঠিয়ে চারাটার যে গোড়া আছে, গোড়াটাকে আমরা 30 থেকে 1 ঘন্টার মতো আমরা এই যে জীবাণুসারের দ্রবণে চুবিয়ে রেখেছি। রাখার পরে আমরা মূল জমিতে এটাকে রোপণ করেছি। এইভাবে হলে মাটিজনিত যে রোগগুলো আছে বা জীবাণুগুলো আছে সেইগুলোর সংক্রমণ অনেকটাই কম থাকবে। কারণ আমরা জানি আমরা উপরে যে রোগ বা পোকা সেগুলো আমরা স্প্রে দিলাম, ওটাতে হয়ে যাচ্ছে, কিন্তু মাটিটাতে মানে স্প্রে করলেও ওটা দমনটা একটু মুশকিল হয়ে যায়। তো যার কারণে আমরা বলি যে প্রিকশন যে মেজারগুলো আছে, হ্যাঁ, ওইগুলো আমরা যাতে ফলো করি তাহলে আমার রোগটা কম থাকবে এবং কৃষকরা অনেকটাই লাভবান হবে। চারাটা লাগানোর মোটামুটি 10 থেকে 15 দিন পর যখন মানে শিকড়টা গজিয়ে যাবে তখন থেকেই গোমূত্র, যেটা 15 দিন পুরনো গোমূত্র, ওটা স্প্রে করার জন্য, এবং পরের সপ্তাহে আমরা জীবামৃত, যেটা আমরা প্রাকৃতিক চাষবাসে আমরা ব্যবহার করি, হ্যাঁ, ওটা 3 থেকে 5% হারে ওটাকে ছিটিয়ে দেওয়ার জন্য। তো এইগুলা আমরা দিয়েছি এবং দেখেছি যে এটাতে অনেকটাই সুফল পাওয়া গেছে এবং কৃষকের মুখে মানে আমরা হাসি ফোটাতে পেরে আমরাও অনেকটাই খুশি। কেন আমরা বিজ্ঞানসম্মতভাবে এখন ধীরে ধীরে এই চাষাবাদের দিকে আমরা এগিয়ে যাব? প্রথমেই দরকার মাটিটাকে পরীক্ষা করে নেওয়া। আমাদের এখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের কাছে মাটিটা দিলে পরীক্ষা করে দেয়। কৃষি বিজ্ঞান কেন্দ্র সিপাহীজলা আছে, মাটিটাকে আমাদের কাছে দিয়ে দিলে বা আমরাও সময়ে সময়ে আমরা কৃষকের মাঠ পরিদর্শন করি এবং ওখান থেকে মাটিটা নিয়ে আমরা নিজেদের উদ্যোগে আমরা মাটিটাকে পরীক্ষা করিয়ে দিই। তো মাটিটা পরীক্ষা করার পরে যে শংসাপত্র থাকবে, ওটাতে লেখা থাকবে যে আমাদের যে গাছের বৃদ্ধির জন্য যে উপাদানগুলি যেমন নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এটা কতটা আছে মাটিতে এবং কতটা আরও প্রয়োগ করতে হবে। তো এই জিনিসগুলা যদি আমরা সুসংহত উপায়ে আমাদের যে মাটিটাকে আমরা ঠিক করে নার্সিং করতে পারি, মাটিটা নিয়ে পরীক্ষা করানোর পরে যে শংসাপত্র দিচ্ছি আমরা, যে সয়েল হেলথ কার্ড বলি আমরা, ওটা আমরা আবার কৃষকের কাছে গিয়ে আমরা ওটা পরে আমরা ওনাদেরকে বুঝাই যে আপনাদের মাটিতে এতটুকু নাইট্রোজেন আছে, এতটুকু ফসফরাস আছে, এতটুকু পটাশিয়াম আছে, তো এইগুলা আপনি আর অতিরিক্ত এতটুকু দিলেই চলবে। কারণ যত বেশি দেবে কৃষকের খরচা বাড়ছে। ওইভাবে যদি করা যায় তাহলে আমাদের যেমন উৎপাদনটা যেভাবে বাড়বে এবং কৃষকরা লাভের দিকটা মানে লাভান্বিত হবে। ওনাকে প্রথমে বলেছে যে আমরা গোবর সার দিয়ে করার চেষ্টা করব। তো আমরা গোবরের সঙ্গে আমরা সিউডোমোনাস এবং ট্রাইকোডার্মা, যেটা জীবাণু সার, ওটা মিশিয়ে আমরা এখানে প্রয়োগ করেছি। প্রয়োগ করার পরে দেখছি যে আমরা এখানে এবং কৃষকও নিজে আমাদেরকে বলছে যে হ্যাঁ, আমরা আগে তো মানে শুধু সার প্রয়োগ করতাম, এখন এগুলো দেওয়ার পরে দেখছি যে মাটি সংক্রান্ত যে রোগটা, যেমন আমরা ঢলে পড়া রোগ বলি, উইল্টিং, যেটা ওটা অনেকটাই কম আছে এখানে। চিলি লিফ কার্ল ভাইরাস, যেটা এটা অনেকটা মানে এখানে আমরা দেখছি কম আছে এটা। তো যদি আমরা জৈবিক পদ্ধতিতে আমরা বেশি এগিয়ে যেতে পারি তাহলে কী বলবো, ফসলের উৎপাদনও সেম থাকবো এবং ফসলটা যেটা আমরা উৎপাদন করব এটা রাসায়নিক মুক্ত থাকবে। এত উৎপাদন হচ্ছে, মানে উনি খুব খুশি। ওনার সঙ্গে ওনার মা, বৌদি, ওনার বউ, সবাই মিলে পুরো পরিবারই মানে ক্ষেতের সঙ্গে যুক্ত। আচ্ছা, এই গোপীনগর পঞ্চায়েতে এই রাজদীপ করের মতো আর কতজন কৃষক আছেন যারা বিজ্ঞানসম্মতভাবে চাষ করে সফলতা অর্জন করেছেন? গোপীনগর বলুন, গোলাঘাটি বলুন, পাথালিয়া বলুন, এখানে অনেক কৃষক আমাদের যে ডাকে সাড়া দিচ্ছেন এবং ওনারাও বিজ্ঞানসম্মত উপায়ে করে অনেকটা লাভের মুখ দিচ্ছেন। প্রাকৃতিক বা জৈব সার ব্যবহার করে মরিচ, বেগুন ও কাঁকরোল চাষ করে পরিবেশ ও স্বাস্থ্য উভয়ের জন্য অত্যন্ত লাভজনক। রাজদ্বীপের বাগানে মেলন ফ্লাই গ্লাস ট্র্যাপ
রাসায়নিক কীটনাশকের উপরে নির্ভর না করে ফ্রুট ফ্লাইয়ের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী সমাধান প্রদান করে। এই ফাঁদগুলো কার্যকরভাবে পূর্ণবয়স্ক ফ্রুট ফ্লাইকে আকর্ষণ করে এবং ফাঁদে ফেলে টেকসই ও জৈব ফসল সুরক্ষায় সহায়তা করে, যার ফলে উপদ্রব এবং ফসলের ক্ষতি হ্রাস পায়। 3টি ফসলের জন্যে জল নিকাশি সুবিধাযুক্ত বেলে দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। কৃষিভিত্তিক সমাজে নারীদেরই অবদান অপরিসীম। পুরুষের পাশাপাশি এই গোপীনগরীর নারীরাও মরিচে তুলে অর্থ উপার্জন করে সংসারের বিশেষ ভূমিকা রাখছেন। মরিচ চাষে ক্ষতিকর পোকা দমনের একটি অত্যন্ত কার্যকরী ও পরিবেশ বান্ধব জৈব পদ্ধতি হল হলুদ আঠাযুক্ত ফাঁদ বা টেপ। বিশেষ করে সাদা মাছি ও জাবু পোকার মতো চোষক পোকার হাত থেকে মরিচ গাছকে সুরক্ষিত রাখতে এই প্রয়োগ। গাঢ় সবুজ পাতার মাঝে ঝুলন্ত উজ্জ্বল কমলা হলুদ কাকরোল মাচা বা জাংলার উপর সবুজ লতার বিস্তার কৃষকের বাগানের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আধুনিক মালচিং পদ্ধতি এবং সুষম পুষ্টি ব্যবস্থাপনার মাধ্যমে বিষমুক্ত বেগুন উৎপাদন করে দারুণ সফলতা অর্জন করেছেন। সিপাহীজলা কৃষি বিজ্ঞান সম্প্রসারণের অধিদপ্তরের পরামর্শ ও নির্দেশিকা অনুসরণ করে আধুনিক পদ্ধতিতে বেগুন চাষ করে ফলন ও লাভের মাত্রা দ্বিগুণ করেছেন, যার উজ্জ্বল দৃষ্টান্ত গোপীনগরের প্রগতিশীল কৃষক রাজদীপ কর। সিপাহীজলা জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আপনারা যে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছেন, আপনারা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, আপনারা কীরকম সাড়া পাচ্ছেন? ফার্মার্সদেরকে সচেতন করার জন্য আমরা সবাই মিলে একসাথে ফিল্ড লেভেলে কাজ করছি, যাতে ফার্মাররা খুব বেশি প্রভাবিত হয়ে সেরে এই কাজটাকে অ্যাডাপ্ট করে নেয়। আর আমরা দেখছি ফার্মাররা এই জিনিসটাকে নেওয়ার জন্য এগিয়েও আসছে, নিজেদের থেকেই ওরা সচেতনও হচ্ছে, নিজেদের থেকেই ওরা জানতে চাইছে যে জিনিসটা কি করে করা। তো আমি আশা করব যে নেক্সট কামিং 1-2 বছরের মধ্যে প্রাকৃতিক কৃষিটা আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে খুব ইমার্জিং টেকনোলজি হিসাবে এস্টাবলিশ হয়ে যাবে। বেগুন গাছে ঢলে পড়া রোগ বা ফলের পচা রোগ দেখা দিলে সঠিক সময়ে ছত্রাকনাশক প্রেরণ করতে হয়। যারা কৃষিকে ভালোবাসেন, নিজের জমিকে ভালোবাসেন, তারাই অসম্ভবকে সম্ভব করতে পারেন। কৃষিকাজ কেবল একটি পেশা নয়, এটি প্রকৃতির সাথে মিলে বাঁচার একটি সুন্দর ও তৃপ্তিদায়ক জীবনধারা, যা আমাদের অর্থনীতির ভিত্তি এবং বেঁচে থাকার অনুপ্রেরণা। এইরকমই অনুষ্ঠান দেখতে চোখ রাখুন আমাদের ডিডি ত্রিপুরার পর্দায়।